हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल द ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, কালকে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি আগেও বলেছিলাম যে এতদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি কারণ এসআইআরের যে বিএলও ডিউটি তার জন্য অনেক কিছু তথ্য শেয়ার করতে পারিনি। তো অবশ্যই কাল থেকে কন্টিনিউয়াসলিভাবে ক্লাস শুরু হয়ে গেছে এই চ্যানেলের মধ্য দিয়ে। তো যারা প্রাইমারি টেট ইন্টারভিউ ফর্ম ফিল আপ করে ফেলেছো অলরেডি বা যারা প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই বলবো চ্যানেলে প্লেলিস্টে আগে ভিজিট করো, প্রত্যেকটা ক্লাস দেখো। ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আগে ক্লাসগুলো দেখা শুরু করে যারা ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছ, কারণ ওই ক্লাসগুলো খুবই কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এই ক্লাসগুলো অলরেডি অনেক দিন আগে থেকে, প্রায় 1 বছর আগে থেকে কিন্তু ক্লাসগুলো আপলোড করা হয়ে গেছে। যারা পুরনো স্টুডেন্ট অবশ্যই তারা তো দেখেইছে, এবং যারা নতুন স্টুডেন্ট এই চ্যানেলের সাথে যুক্ত হয়েছো অবশ্যই বলবো ক্লাসগুলো দেখো, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে প্লেলিস্টে যুক্ত হতে পারো এবং ক্লাসগুলো দেখতে পারো। তো কালকে একটা আমি ভিডিও বানিয়েছিলাম যেখানে প্রাইমারি ইন্টারভিউ যে ফর্ম ফিল আপ নিয়ে কিছু তথ্য দিয়েছিলাম। তো অনেকে তারপরে কিন্তু কমেন্ট করেছিলেন নানানভাবে যে ওবিসি সংক্রান্ত বিষয়ে। আমি প্রত্যেকটা কমেন্টও কিন্তু নিয়ে এসেছি ওবিসি সংক্রান্ত বিষয়ে, ইডাব্লিউএস সংক্রান্ত বিষয়ে, এডিট অপশন বিশেষ করে সেটা সম্পর্কে অনেকে কিন্তু কিছু হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে ফর্ম ফিল আপের ক্ষেত্রে, তাদের বিভিন্ন যে সার্টিফিকেট আপলোডের ক্ষেত্রে বা বয়সের ক্ষেত্রে বা নামের পরিবর্তনের ক্ষেত্রে বা ফটো আপলোডের ক্ষেত্রে একটার পর একটা কিন্তু সমস্যা হয়েছে, এবং যার জন্য প্রত্যেকে কিন্তু কমেন্ট করেছিলে এডিট অপশানের ব্যাপারে। তো এটা নিয়ে কিন্তু বেশিরভাগ প্রশ্ন কিন্তু করেছিলে কমেন্ট বক্সে, এবং আমি কমেন্ট করতেও বলেছিলাম যদি কারো সেই বিষয়ে সমস্যা থাকে যতটুকু সম্ভব আমার যতটুকু ধারণা আছে বা আমি যেটুকু পর্ষদের যে ফোন, সেই ফোনে ফোন করে দেখেছি, সেখান থেকে যেটুকু তথ্য পেয়েছি সেগুলো কিন্তু তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি। তো সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, অনেক প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে পেয়ে যাবে যেগুলো হয়তো তোমাদের এখনও সন্দেহ রয়েছে। আর যারা ফর্ম ফিল আপ করোনি এখনও পর্যন্ত সকলকে বলবো দ্রুত ফর্ম ফিল আপ করে নাও, কারণ ফর্ম ফিল আপের লাস্ট ডেট 9 তারিখ। সেই 9 তারিখের অপেক্ষায় কেউ কিন্তু থাকো না, নইলে কিন্তু অনেক সমস্যা হবে, কারণ সার্ভার প্রবলেম থাকতে পারে। এক্ষেত্রে তোমার কি যে এতদিন ধরে যে ইন্টারভিউ করে যে একটা সকলেরই যে একটা মানে মনের মধ্যে যে একটা সন্দেহ ছিল যে হবে কি না, তো যেহেতু ফর্ম ফিল আপ চলছে দ্রুততার সাথে ফর্ম ফিল আপটা করে নাও। তো এবার কিছু প্রশ্ন নিয়ে আসছি যার জন্য অনেকে ফর্ম ফিল আপ করেনি। একটা হচ্ছে ওবিসি সংক্রান্ত বিষয়, দ্বিতীয় হচ্ছে ইডাব্লিউএস সংক্রান্ত বিষয়। এই দুটো বিষয় প্রথমে আলোচনা করছি, তারপরে এডিট অপশন ব্যাপারে ডিটেলস আলোচনা করব, বা ফর্ম ফিল আপে কোনো যদি ভুল হয়ে থাকে সেটার বিষয়ে কিন্তু আলোচনা করব। তো প্রথম যে বিষয় সেটা হচ্ছে ওবিসি নিয়ে। দেখা যাচ্ছে যে অনেক ওবিসি ক্যান্ডিডেট, আমরা সকলে জানি যে ওবিসি এ থেকে বি এবং বি থেকে এ অনেকেরই পরিবর্তন হয়েছে। সেখানে অনেকেরই হাতের লেখা যে ওবিসি সার্টিফিকেট সেটা পুরনো সার্টিফিকেট রয়েছে, অনেকেরই দেখা গেছে এসডি অফিস অর্থাৎ সাব ডিভিশনাল অফিস সেটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এবং যেখানে রিভ্যালিডেশন বা ডিজিটাইজ করতে যে ডিজিটাইজ নাম্বারটা সেটা পেতে বা নতুন ওবিসি সার্টিফিকেট ক্যাটাগরি অনুযায়ী যে পাওয়া, সেটাতে কিন্তু অনেকের সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং অনেকেই কিন্তু পায়নি এখনও পর্যন্ত ওবিসি সার্টিফিকেট, যে নতুন রিভ্যালিডেশন বা নতুন যে ওবিসি সার্টিফিকেট সেটা কিন্তু পায়নি, যার জন্য অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ করেনি। এক্ষেত্রে তাদের জন্য আমি বলবো যে যাদের এখনও পর্যন্ত ওবিসি সার্টিফিকেট পাওয়া যায়নি বা নতুন যে ক্যাটাগরি পরিবর্তনের পরে যে সার্টিফিকেট সেটা যাদের পাওয়া যায়নি, তাদের ক্ষেত্রে আমি বলবো যে পুরনো সার্টিফিকেট দিয়ে ফর্ম ফিল আপ করতে পারো, তবে ইন্টারভিউর আগে যে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে ততদিনের মধ্যে কিন্তু যে ওবিসি সার্টিফিকেট সেটা কিন্তু ব্যবস্থা করে নিও। আর সাথে সাথে তখন বলবো যে যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন যেহেতু এই মুহূর্তে পুরনো ওবিসি সার্টিফিকেট দিয়ে যারা ফর্ম ফিল আপ করছো তারা দুটো ওবিসি সার্টিফিকেট নিয়েই কিন্তু সেখানে উপস্থিত হবে ইন্টারভিউ ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়। 1 নম্বর বিষয় গেল। দ্বিতীয় হচ্ছে যারা ওবিসি সার্টিফিকেট হয়তো নতুন রয়েছে কিন্তু পুরনোটা রয়েছে কিন্তু নতুন হয়নি, বা অ্যাপ্লাইও করতে পারোনি, বা যদিও অ্যাপ্লাই করেছো তাদের ক্ষেত্রে বলবো যে অ্যাকনোলেজমেন্ট যে স্লিপ, সেই স্লিপটা অবশ্যই কিন্তু সেখানে দিতে পারো অ্যাজ এ জয়েন্ট হিসেবে, অর্থাৎ পুরনো ওবিসি সার্টিফিকেট এবং নতুন ওবিসি সার্টিফিকেট যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটাকে একসাথে পিডিএফ করতে পারো, যদি পরিষ্কারভাবে ছবিটা আসে যত কেবির মধ্যে বলা হয়েছে সেটাতে দিয়ে যদি আপলোড করা যায়। তো এই ছিল ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত বিষয়। দুটোই কিন্তু সাধারণত বিষয় দেখা যাচ্ছে, একটা হচ্ছে যাদের ওবিসি সার্টিফিকেট নেই, আর যারা হয়তো অ্যাপ্লাই করেছো কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপটা পেয়েছো, নতুন ওবিসি সার্টিফিকেট বা রিভ্যালিডেশন যে সার্টিফিকেট সেটা কিন্তু পাওনি। সেক্ষেত্রে দুটো বিষয় বললাম। এবার আসছি দ্বিতীয় বিষয়, সেটা হচ্ছে ইডাব্লিউএস ব্যাপারে, অর্থাৎ ইকোনমিক্যাল ওয়ার্কার সেকশনের বিষয়। অনেকেই বলছে যে ইডাব্লিউএস সার্টিফিকেট 2025-26 যে ভ্যালিড ইয়ার সেটা কিন্তু ওখানে অপশানটা আসছে, ইয়েস করলে ওই অপশানটা আসার পরে সেক্ষেত্রে ইডাব্লিউএস সার্টিফিকেট নাম্বার দিতে হচ্ছে, এবং সেখানে যে বিষয়টা সেটা হচ্ছে কত দিনের মধ্যে হতে হবে। 25-26 তো বলা হচ্ছে ভ্যালিড ইয়ার, কিন্তু কবের মধ্যে হতে হবে।
তো আমি যেহেতু পর্ষদে সেই মুহূর্তে ফোন করে জেনেছিলাম, গত 3-4 দিন আগে একজন আমার স্টুডেন্ট ফোন করেছিল, সেই বিষয়ে আমি যখন পর্ষদে ফোন করি, ওনারা কিন্তু দু জায়গাতে দুটো নাম্বার রয়েছে, দেখে নেবে তোমরা। সেই দুটো নাম্বারে যখন ফোন করি, ইন্ডিভিজুয়ালভাবে দুজন ব্যক্তি কিন্তু ফোনটি রিসিভ করেন এবং ওনারা যে বিষয়টি বলেন সেটা হচ্ছে যে ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট, অর্থাৎ 9 তারিখ, 9ই ডিসেম্বর যে লাস্ট ডেট, সেই দিনের পর্যন্ত বা সেই দিন পর্যন্ত যদি তোমার সার্টিফিকেট ইস্যু, অর্থাৎ যেখানে তোমার এসডিও বা এডিএম স্যার যেখানে সই করছেন সেখানে যে ডেট দেওয়া থাকবে অবশ্য সেই ডেটের মধ্যে যদি হয়ে থাকে, তাহলে তুমি অবশ্যই সেই সার্টিফিকেট ইস্যু করে তুমি ফর্ম ফিল আপ করতে পারো। ইডাব্লিউএসের ক্ষেত্রে কোনো সমস্যা সেক্ষেত্রে কিন্তু হবে না। তো এক্ষেত্রে তোমরা কিন্তু সেই যে ডেট, সেই ডেটের মধ্যে যদি তোমাদের ইডাব্লিউএস সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। নতুবা কিন্তু যাদের হয়তো 23-24-এ রয়েছে বা 24-25-এ রয়েছে, সেই অপশানটা অবশ্যই আসছেই না, কারণ 25-26 যে ভ্যালিড ইয়ার দুটো থাকে, একটা হচ্ছে ভ্যালিড ইয়ার, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার। তো ভ্যালিড ইয়ারটা দেখে নেবে, ফাইন্যান্সিয়াল ইয়ারটাও দেখে নেবে, সেই হিসেবে কিন্তু ফর্ম ফিল আপটা হচ্ছে ইডাব্লিউএসের ক্ষেত্রে। যদি থাকে তাহলে কিন্তু দেবে, নতুবা কিন্তু তোমার চরম সমস্যার মধ্যে পড়বে যে পুরনো ইডাব্লিউএস সার্টিফিকেট বা ইডাব্লিউএস সার্টিফিকেট নেই, দিয়ে ইয়েস করে আমি কোনো মতে করে দিলাম কোনো একটা দিয়ে, সেটা কিন্তু কেউ করতে যাও না, পরে কিন্তু তুমি সমস্যায় পড়বে। এবং ইডাব্লিউএস ক্যাটাগরি যদি কাট অফ ক্লিয়ার করো আর জেনারেল কাট অফ ক্লিয়ার না করো, বা যে ক্যাটাগরি তুমি রয়েছো সেটাতে যদি কাট অফ ক্লিয়ার করতে না পারো, তাহলে কিন্তু তোমাকে তোমার নিজের ক্যাটাগরি কাট অফ ক্লিয়ার করতে হবে। যদি না পারো তাহলে কিন্তু তুমি সেখানে ডিসকোয়ালিফাই হয়ে যাবে এবং তোমার চাকরি শেষ পর্যন্ত হবে না। ইন্টারভিউ বা সমস্ত কিছু প্রক্রিয়া ভালো থাকলেও ডকুমেন্টস ভেরিফিকেশনের সমস্যায় পড়বে। তো এই ইডাব্লিউএস এবং ওবিসি এটা নিয়ে কিন্তু প্রথমত সমস্যা হচ্ছে অনেকেরই, যার জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে এতদিন পর্যন্ত হয়তো দেরি করছো। তো যে দুটো সমস্যার কথা বললাম, আশা করছি এর মধ্যে দিয়ে সমাধান পেয়ে গেছো এবং তারপর ভিডিওটা দেখার পর আশা করছি দ্রুততার সাথে ফর্ম ফিল আপটা করবে, নিখুঁতভাবে ফর্ম ফিল আপ করার চেষ্টা করবে, কোনো যাতে ভুল না হয়। এবার আসছে ফর্ম ফিল আপ করে ভুল হয়েছে এখন কি করবে, অর্থাৎ মূল বিষয় যেটা হচ্ছে এডিট অপশান দেবে কি না এবং ফর্ম ফিল আপে ভুল হলে কী হবে। তো দেখো কিছু মাইনর বিষয় রয়েছে, আমি কমেন্ট বক্সে বিষয়গুলো পড়ছি, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। আর এডিট অপশান দেবে কি না সেটা নিয়েও কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে, যারা অলরেডি ফর্ম ফিল আপ করে কিছু হয়তো ভুল করে ফেলেছো। তো প্রথমত যে বিষয়টা বলে রাখি যে এডিট অপশান অবশ্যই দেবে, প্রত্যেক ফর্ম ফিল আপেই কিন্তু দেয়, এটাতে কোনো নিঃসন্দেহের ব্যাপার নেই। এডিট অপশান খুব দ্রুত দেবে, অর্থাৎ 9 তারিখের পর কিন্তু 10-11 তারিখের পরেই কিন্তু আশা করছি যে ফর্ম ফিল আপের এডিট অপশান সেটা কিন্তু দিতে পারে পর্ষদের তরফ থেকে। যদিও এই মুহূর্তে কোনো সেরকম আপডেট আসেনি, তবে আশা করছি দেবে, প্রত্যেক ফর্ম ফিল আপে দেয়, এটাতেও দেবে। এবার কিছু যারা ভুল করেছে তাদের ক্ষেত্রে কোন কোন ভুলগুলো সংশোধন করতে তোমরা পারবে এবং কোনগুলো পারবে না। তো একজন বলেছে যে যারা ওবিসি ক্যাটাগরি চেঞ্জ হয়েছে তারা কি ওল্ড সার্টিফিকেট আপলোড করতে পারবে এই বিষয় নিয়ে। তো আমি এর উত্তরটা দিয়ে দিয়েছি অলরেডি, যে হ্যাঁ অবশ্যই তারা পরবর্তী যে নতুন ওবিসি সার্টিফিকেট সেটা পরবর্তী শো করতে পারো, ওল্ড দিয়ে এখন করতে পারো। এডিট অপশান দেবে কি দেবে না, তো এই বিষয়টা হচ্ছে যে কিছুজন ক্যান্ডিডেট কী করেছে, তাদের নামের ক্ষেত্রে হয়তো স্পেলিং একটু মিস্টেক রয়েছে, কেউ হয়তো সার্টিফিকেট যে আপলোড সে আপলোডের ক্ষেত্রেও সমস্যা হয়েছে। তো দেখো যে ডিএলএড সার্টিফিকেট বা মার্কশিট বা এইচএসএ যে সার্টিফিকেটের ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টসগুলো মানে আপলোড করতে হচ্ছে আর কি, সেগুলো কিন্তু আশা করছি কিছু না কিছু এডিট অপশান দেবে। তো সাধারণত এর আগে কিন্তু দেয়নি মনে হচ্ছে, আমার যত সম্ভব দেয়নি, তবে দেখা যাক কতটা কী হয়ে থাকে, এখনও পর্যন্ত কিছু হয়নি, এখনও পর্যন্ত আপডেট সেটা আসেনি। নেক্সট একটা বিষয় বলা হয়েছে যে পিক আপলোড কি করব, আগেরটা নাকি নিউ, অর্থাৎ ফটো যেটা অ্যাপ্লিকেশনের সময় যারা টেট যখন পরীক্ষা দিয়েছিলে তখন অ্যাপ্লিকেশনের সময় একটা ফটো দিয়েছিলে, এখন কোনটা করবে। তো দেখো আগেরটা থাকুক না থাকুক সেটাতে কোনো প্রবলেম বা যায় আসে না, মূল বিষয় হচ্ছে তোমার রিসেন্ট ভালো একটা কালার পাসপোর্ট সাইজ ব্যাকগ্রাউন্ডটা যেমন ভালো থাকে, কোনো সেলফিভাবে কোনো ফটো যেন না থাকে, যাতে কোনোভাবে ফটোটার ক্ষেত্রে ক্যান্সেল না হয়ে যায় তোমার ফর্ম ফিল আপে, সেই ধরনেরই ফটো একটা সুষ্ঠুভাবে দেওয়ার চেষ্টা করবে। তারপরে অনেকেই বলছে স্যার ফর্ম ফিল আপের সময় যে এমপি ইয়ার সেটা ভুল হয়েছে কি করব, অর্থাৎ মাধ্যমিকের যে ইয়ার, অর্থাৎ যারা 2014 পাস করেছো মাধ্যমিকে 2015, তো এটার ক্ষেত্রে এডিট অপশান আশা করছি দিতে পারে। যদি দেয় অবশ্যই তোমরা চোখ রাখো, বা যদি কোনো আপডেট আসে এডিটের বিষয়ে অবশ্যই আমি তোমাদের সামনে দ্রুততার সাথে ভিডিও নিয়ে আসবো এবং কীভাবে সেটা সমাধান করা যায় সেটাও কিন্তু শেয়ার করার চেষ্টা করব। তারপরে কিছু বলছে একজন যে স্যার এই ফর্ম ফিল আপের সময় বলছে হাউস নম্বর ভুল করে অন্য একটা জায়গায় লেখা হয়ে গেছে। তো এগুলোতে সাধারণত প্রবলেম করেনি, তো এগুলো আশা করছি সেরকম প্রবলেম হবে না। যদি কোনো এটার ক্ষেত্রে যদি এডিট দেয় অবশ্যই তোমরা এডিট করে নিতে পারো।
একজন কমেন্ট করে বলছে স্যার যাদের ওবিসি রিভ্যালিডেশন হয়নি তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে একটু জানাবেন প্লিজ। তো এই বিষয়ে আমি আগে বললাম যে যাদের রিভ্যালিডেশন হয়নি যদি অ্যাকনলেজমেন্ট স্লিপটা এবং পুরনো ওবিসি সার্টিফিকেট যাদের রয়েছে তারা সেটা দিয়ে কিন্তু আপলোড করতে পারো, কোনো সমস্যা হবে না। তবে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় সেটা কিন্তু অবশ্যই নিয়ে যাবে যেটা নতুন ওবিসি সার্টিফিকেট তোমার হচ্ছে বা রিভ্যালিডেশন হচ্ছে। নেক্সট তারপর প্রশ্ন, স্যার আমি ট্রেডিং ডকুমেন্টসে ডিএলএড সার্টিফিকেটটা দিয়েছি, কোনো প্রবলেম হবে? ডিএলএড সার্টিফিকেটও কোনো প্রবলেম হবে না। যদি তুমি ডিএলএড সার্টিফিকেট দাও সেটাও ঠিক আছে, অথবা তোমার যে মার্কশিট সেটা যদি দাও সেটার ক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না, তবে ফাইনাল ইয়ারের মার্কশিটটাই কিন্তু দেবে। ওকে। নেক্সট তারপর বলছে স্যার আমি 2022-এ এইচএস দিয়েছি, ফর্ম ফিল আপ করার সময় ভুল করে 600-এর মধ্যে করা হয়ে গেছে, অর্থাৎ যে 700 বা 600 যে মাধ্যমিক এইচএসে যে নাম্বার থাকে সেটা কিন্তু ভুল হয়ে গেছে। এক্ষেত্রে এডিট অপশান দেবে কি দেবে না সেটা নিয়ে কিন্তু অনেকেরই সন্দেহ রয়েছে, যে এই যে পাস মার্কস বা এই যে যে নাম্বারগুলো যেগুলো দেওয়া হয় মাধ্যমিক এইচএস বা ডিএলএডে, সেক্ষেত্রে এডিট অপশান দেবে কি দেবে না সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আগের ক্ষেত্রে সে একইভাবে বললাম, যদি এডিট অপশান দেয় সকলে কিন্তু চোখ রাখবে, অবশ্যই কিন্তু সেটা হয়ে যাবে। তো এই কিছু সমস্যা রয়েছে, অনেকে কাট অফের ব্যাপারেও কিন্তু কমেন্ট করেছে, দেখতেই পাচ্ছ। কারো হয়তো বলছে আমার এসসি এই রয়েছে আমার একাডেমিক, কেউ বলছে আমি ইডাব্লিউএসে কত যেতে পারে, এ ধরনের নানা সমস্যা কিন্তু এগুলো বলছো। তো কাট অফের ব্যাপারে এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু বলা মুশকিল, তবে সকলে যেটা বলবো যে 10 নম্বর তোমাদের হাতে রয়েছে এই মুহূর্তে ইন্টারভিউর জন্য, সেটার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। সেখানে যদি ভালোভাবে প্রস্তুতি নিয়ে 10-এর মধ্যে 8-9 পাও, তাহলে তোমার একাডেমিক যদি 24, 23, 22 এর মধ্যেও যদি থাকে, তাহলে তুমি আশা করছি স্টেট লেভেলে যে কাউন্সেলিং যেটা হয় ডিস্ট্রিক্ট কাউন্সেলিংয়ের পর, সেখানেও কিন্তু চান্স পেতে পারো। তো তোমাদের হাতে যেটুকুটা রয়েছে সেটাই এখন কাজে লাগাও, এবং যতটা এই মক্ষম সময়ের মধ্যে তোমরা পড়াশোনার মধ্যে দিয়ে যেতে পারো বা ডেমনস্ট্রেশন যে বিষয়টা সেটাতে যদি তোমরা দক্ষ হয়ে যাও, অবশ্যই সেখানে যদি ভালো পারফরমেন্স করতে পারো ইন্টারভিউ স্যার বা ম্যাডামদের সামনে, তাহলে তোমার মার্কস পাওয়ার যে একটা বিষয় সেটা কিন্তু খুব বেশি হবে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু তোমাদের নাম্বারটা যে গেন করা অর্থাৎ একাডেমিক যেটা লো রয়েছে তার থেকে কিন্তু অনেকটা তোমরা এগিয়ে আসতে পারবে এবং চাকরিটাও তোমাদের অবশ্যই হবে। তো এই কাট অফের ব্যাপারে আমি বিশেষ কিছু বারবার বলতে চাই না, অনেক আগে বলেছিলাম, কিন্তু কাট অফটা একটা দুরূহ ব্যাপার, কারণ যে শূন্যপদ এবং যে ভ্যাকেন্সি অর্থাৎ যে ভ্যাকেন্সি দিয়েছে এবং যে ক্যান্ডিডেট এবারে পরীক্ষাতে বসতে চলেছে সেটা নিয়ে কিন্তু নিঃসন্দেহে একটা বিগত বছরগুলোতে যে ইন্টারভিউ হয়েছে তার তুলনায় একটু কম্পিটিশানটা বেশি হবে। তো এক্ষেত্রে কাট অফ নিয়ে বিশেষ কিছু আমি বলবো না, তোমরা নিজের প্রস্তুতিটা কিন্তু এই মক্ষম সময়টাতে ভালোভাবে চালিয়ে যাও। আর এই যে ফর্ম ফিল আপ যারা এখনও পর্যন্ত করোনি, বারবার বলবো সকলকে যে ফর্ম ফিল আপটা দ্রুততার সাথে করো, তবে নিখুঁতভাবে করবে, কোনো যাতে ভুল না হয়। অবশ্যই সেই জন্য বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিও রয়েছে, ভিডিও বারবার দেখো, একবার সমস্ত কিছুটা দেখে নিয়ে যা কিছু ডাউট রয়েছে তোমার মাধ্যমিক এইচএস ডিএলএড গ্র্যাজুয়েশন এই সমস্ত যে উইদাউট এডিশনাল অ্যাড করে যে নাম্বারগুলো সেগুলো কিন্তু সঠিকভাবে বসাও, সঠিকভাবে একটা ক্যালকুলেশন বাড়ি থেকে করে যাও। ডাউট থাকলে ইউটিউব ভিডিও দেখে সমস্ত কিছু দেখার পরে সেটা একটা কাগজের মধ্যে লিখে গিয়ে তারপরে ফর্ম ফিল আপ করার সময় যেখানে সাইবার ক্যাফে তোমরা ফর্ম ফিল আপ করবে সেখানে কিন্তু ভালোভাবে ফর্ম ফিল আপটা করার সময় নাম্বারগুলো পুট করবে। ওকে, তো এই ছিল বিষয়গুলোর আপডেট। অনেকেই কিন্তু কমেন্টগুলো করেছিল, তার জন্য আবারও ভিডিও দিতে আমি বাধ্য হলাম। তো আরও যদি কোনো ডাউট থাকে অবশ্যই জানাবে, কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি কিছু পারি আরও ক্লাস নিয়ে আসবো, তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকো। এর আগে যে ক্লাসগুলো দিয়েছি অবশ্যই তোমরা দেখবে। আর যারা পিডিএফ বাই করতে চাও, যদিও আমি বিশেষ কিছু বলিনি কাউকে, তো প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড 3টা পিডিএফ বানানো হয়ে গেছে। একটা হচ্ছে প্রাইমারি যে ভাইভা অর্থাৎ যে প্রশ্নোত্তর পর্ব সেটা নিয়েও একটা পিডিএফ বানানো হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে ক্লাস 1-2 এর যে ডেমনস্ট্রেশন, সেটা বিভিন্ন যে টপিকগুলো যে পড়াগুলো রয়েছে সেটা থেকে ডেমনস্ট্রেশনের টপিকের একটা পিডিএফ বানানো হয়েছে। 3, 4, 5 কিন্তু বানাতে পারা যায়নি, কারণ বিএলও ডিউটি এবং এসআইআরের চাপের জন্য সেগুলো করে উঠতে পারেনি। তো ওগুলো যারা বাই করতে চাও, এবং পশ্চিমবঙ্গ 23 জেলার যে সম্পূর্ণ তথ্য সেটা নিয়েও আর একটা পিডিএফ বানানো হয়েছে। তো এই চ্যানেলের মধ্য দিয়ে মোট 3টে পিডিএফ ফাইল বানানো হয়েছে। যারা বাই করতে চাও ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে, ওখান থেকে সমস্ত তথ্য কিন্তু পেয়ে যাবে। আর কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারো, সেখান থেকেও কিন্তু যা কিছু তথ্য তোমাদের জানার প্রয়োজন রয়েছে সমস্ত তথ্যের জবাব সেখানে পেয়ে যাবে। ওকে, তো ভিডিওটা আর বেশি লম্বা করছি না, আশা করছি এই ভিডিওর মধ্যে দিয়ে যেটুকু সমস্যাগুলো তোমাদের ছিল সেগুলো সলভ করতে পেরেছি। তার মধ্যেও যদি কারো আদার্স সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে,
তো সকলে সুস্থ থাকো, ভালোভাবে প্রিপারেশন নাও আর প্রস্তুতি তুঙ্গে চালাও। যারা ফর্ম ফিল আপ করোনি ফর্ম ফিল আপটা দ্রুততার সাথে করে নাও। অনেক কিন্তু পরে বাধা বিপত্তি আসবে, তার জন্য এখনই ফর্ম ফিল আপটা করার চেষ্টা করো। তো ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ভিডিওটি লাইক শেয়ার বাকিদের সাথে অবশ্যই করবে।